হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। দেখো, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে এসএসসি এমটিএসের ওপরে একটা সিরিজ শুরু করার জন্য। তো আজকে আমাদের এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ শুরু হতে চলেছে। আজকে তার ক্লাস নাম্বার 1। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নোক্ত কে রেড আর্থ অ্যান্ড পরিং রেন এ নোভেল এই বইটির লেখক? ঠিক আছে, দেখো এই যে এসএসসি এমটিএসের পরীক্ষায় কিন্তু বুকস অ্যান্ড অথর থেকে প্রচুর কোশ্চেন আসে, আর এটা কিন্তু ওদের একটা ফেভারিট টপিক। ঠিক আছে, তোমাকে কিন্তু বলতে হবে যে রেড আর্থ অ্যান্ড পোরিং রেন এ নোভেল এই বইটি কার লেখা। তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, আমরা একবার অপশানগুলো দেখে নেব। কী বলেছে, বিক্রমচন্দ্র বলেছে, শশী থারুর বলেছে, রাস্কিন বন্ড বলেছে, আর আশ্বিন সানাহি বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিক্রমচন্দ্র। বিক্রমচন্দ্র কিন্তু এই যে রেড আর্থ অ্যান্ড পোরিং রেন এই নোভেলটার লেখক। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমরা শশী থারুরের সম্পর্কে একটু জেনে নেবো, কারণ শশী থারুর কিন্তু এসএসসির সবথেকে ফেভারিট রাইটারদের মধ্যে একজন। ঠিক আছে, যার কিন্তু বুকস অ্যান্ড অথর থেকে প্রচুর কোশ্চেন তোমরা দেখতে পাবে। শশী থারুরের কিন্তু খুব ফেমাস একটা বই আছে যে হোয়াই আই অ্যাম হিন্দু। ঠিক আছে, হোয়াই আই অ্যাম হিন্দু, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসেছে, বা এই বইটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এসেছে যে এই বইটা কার লেখা। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিক্রমচন্দ্র। কিন্তু হোয়াই আই অ্যাম হিন্দু যদি এখান থেকে কোশ্চেন আসে, তাহলে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শশী থারুর। এবার দেখো, এখানে রাস্কিন বন্ড সম্পর্কেও তোমাদেরকে জানতে হবে। রাস্কিন বন্ড কিন্তু শশী থারুরের মতো আর একজনই খুব বিখ্যাত একজন লেখক, যার কিন্তু এসএসসি ফেভারিট, মানে এসএসসি কিন্তু যার ফেভারিট। ঠিক আছে, এবার দেখো কি বলছে। এবার দেখো এই রাস্কিন বন্ডের কী আছে, রাস্কিন বন্ডের কিন্তু আছে রুফ অন দি, ঠিক আছে, কী আছে, রুম অন দি রুফ। ঠিক আছে, রুম অন দি রুফ এই বইটা কিন্তু কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন তোমরা দেখতে পাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 2 নম্বর কোশ্চেন, যে কাইনেমেটিক ভিসকোসিটি বা সান্দ্রতার এখানে তোমার হচ্ছে গাউসিয়ান একক কী? ঠিক আছে, দেখো কি বলেছে, কাইনেমেটিক ভিসকোসিটি বা সান্দ্রতার গাইসিওয়ান একক কী? দেখো কত স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেনই কিন্তু এসএসসি এমটিএসের যে পরীক্ষাগুলো হয়ে থাকে এখন, সিলেবাস বা তোমার হচ্ছে প্যাটার্ন, সিলেবাস দুটো চেঞ্জ হওয়ার পরে যে ধরনের কোশ্চেন হয়ে থাকে, এরকম কিন্তু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেনই হয়ে থাকে, যেগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। দেখো কি বলেছে, কাইনেমেটিক ভিসকোসিটি বা সান্দ্রতার গাইসিওয়ান একক কী? তো দেখো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে। কী কী দিয়েছে? জুল দিয়েছে, ডার্সি দিয়েছে, অ্যাম্পিয়ার দিয়েছে, আর স্টোক দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্টোকস। ঠিক আছে, স্টোকসই কিন্তু হয়ে যাচ্ছে যে কাইনেমেটিক ভিসকোসিটি। ঠিক আছে, আমি যদি এখানে লিখি যে কাইনেমেটিক ভিসকোসিটির যে গাইসওয়ান ইউনিট আছে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে স্টোকস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 3 নম্বর কোশ্চেন। দেখো 3 নম্বর কোশ্চেন কী বলেছে, যে পণ্ডিত ভজন সোপারি যিনি 2022 সালে মারা যান, তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? দেখো সঠিকভাবে কিন্তু যদি তোমরা দেখো, তাহলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু জাস্ট কোশ্চেনটা করেছে যে ভজন সোপারি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু কোশ্চেনটা কতটা ঘুরিয়ে দিয়েছে, যে পণ্ডিত ভজন সোপারি যিনি 2022 সালে মারা যান, তিনি কোন বাদ্যযন্ত্রের একজন বিখ্যাত বাদক ছিলেন, কতটা ঘুরিয়ে দিয়েছে। তো সঠিক অ্যান্সার আমাদের কী হবে? এক কথায় কিন্তু আমাদের কোশ্চেনটা হচ্ছে ভজন সোপারি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী কী দিয়েছে? সেতার দিয়েছে, তারপরে তোমার হচ্ছে দিয়েছে রাবণ হাত্তা, তারপরে তবলা, আর তারপরে সন্তুর। তো মনে রাখবে ভজন সোপারি কিসের সাথে সম্পর্কযুক্ত? ভজন সোপারি কিন্তু সন্তুর বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া সন্তুরের সাথে যুক্ত আর একজন বিখ্যাত তোমার হচ্ছে বাদক আমরা কিন্তু জানি যে শিবকুমার শর্মা। ঠিক আছে, শিবকুমার শর্মাও কিন্তু একজন বিখ্যাত ভজন সোপারির মতনই কিন্তু একজন বিখ্যাত সন্তুর বাদক। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের কি বলেছে, এখানে দেখো তবলা সম্পর্কে আমরা একটু জেনে নিই। তবলার বিখ্যাত বাদক কারা কারা? তবলার কিন্তু বিখ্যাত বাদক হয়ে যাচ্ছে আল্লাহ রাখা। ঠিক আছে, আল্লাহ রাখা, আর আল্লাহ রাখার ছেলেকে, আল্লাহ রাখার ছেলে কিন্তু হয়ে যাচ্ছে জাকির হোসেন। জাকির হোসেন থেকে কিন্তু তোমাদের নেক্সট পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ ইনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন। ঠিক আছে, এবার তোমাদের জন্য আমার একটা কোশ্চেন থাকবে, যে জাকির হোসেন কত সালে পদ্মবিভূষণ সম্মান পান? ঠিক আছে, কত সালে পদ্মবিভূষণ সম্মান জাকির হোসেন পান, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন, যে বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? দেখো তুলনামূলক কিন্তু খুব একটা সোজা কোশ্চেন। আগের কোশ্চেন বা তার আগের কোশ্চেনের 2 নম্বর কোশ্চেনের কম্প্যারিজন
জানি কিন্তু এটা অনেক একটা সোজা কোশ্চেন, যে বৃহদেশ্বর টেম্পল কোন রাজ্যে অবস্থিত। তো আমরা সকলেই জানি বৃহদেশ্বর টেম্পল কোথায় অবস্থিত। বৃহদেশ্বর টেম্পল কিন্তু তামিলনাড়ুর যে থাঞ্জাভুর আছে, ঠিক আছে, তামিলনাড়ুর যে থাঞ্জাভুর ডিস্ট্রিক্ট আছে, সেই থাঞ্জাভুর ডিস্ট্রিক্টে কিন্তু এই যে তোমার বৃহদেশ্বর টেম্পলটা অবস্থিত। আর এটা কে বানিয়েছিল? এটা কিন্তু রাজরাজ চোল, ঠিক আছে। কে বানিয়েছিল? রাজরাজ চোল, অর্থাৎ চোল রাজাদের সময় কিন্তু এটা বানানো হয়েছিল। আর স্পেসিফিকলি কোন রাজা বানিয়েছিল? তো এটা কিন্তু রাজরাজ চোল বানিয়েছিল এই বৃহদেশ্বর টেম্পলটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 5 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের 129 নম্বর অনুচ্ছেদ সম্পর্কে নিম্নে উল্লেখিত কোন বিবৃতিটি সঠিক। দেখো, সবার প্রথম তোমাকে কিন্তু জানতে হবে যে আমাদের যে সংবিধানের 129 নম্বর আর্টিকেলটা আছে, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত। এটা তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা করতে পারবে না। দেখো, আমাদের ভারতের সংবিধানের 129 নম্বর আর্টিকেল বলে যে সুপ্রিম কোর্ট কিন্তু একটা রেকর্ড কোর্ট, বা সুপ্রিম কোর্ট কিন্তু একটা অভিলেখ কোর্ট, এটাই কিন্তু বলা হয়েছে আর্টিকেল 129-এ। এবার আমরা অপশানগুলো দেখব, যেটা এই অপশানটার সাথে মিলবে সেটাকে টিক করব, বাকিটা কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে ওখান থেকে করে। দেখো কি বলছে, তো দেখো এখানে যদি আমরা অপশানগুলো একবার দেখি, দেখো প্রথমে কি বলেছে সুপ্রিম কোর্টকে মূল এখতিয়ারের আদালত হওয়ার বিধান দেয়, সুপ্রিম কোর্টকে অ্যাপিলের সর্বোচ্চ আদালত হওয়ার বিধান দেয়, এটা বিধান দেয় যে সুপ্রিম কোর্ট একটা অভিলেখ আদালত। দেখো, আমি কিন্তু এটাই বলেছিলাম যে আর্টিকেল 129 কী বলে, আর্টিকেল 129 কিন্তু এটাই বলে যে সুপ্রিম কোর্ট হচ্ছে একটা কোর্ট অফ রেকর্ড বা অভিলেখ, মানে সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সব ধরনের নথিপত্র রেকর্ডেড থাকে, ঠিক আছে। তো সেটাই কিন্তু এখানে বলেছে, আর এটাই কিন্তু বলা হয়েছে আমাদের আর্টিকেল 129-এ, ঠিক আছে। এবার সুপ্রিম কোর্ট ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? দেখো, ভারতের সংবিধানের যে 124-এর 1 নম্বর আর্টিকেল আছে, এখানে কিন্তু বলা হয়েছে সুপ্রিম কোর্ট সম্পর্কে। আর হাইকোর্ট সম্পর্কে, এখানে আমি সুপ্রিম কোর্টকে এস দিয়ে ডিনোট করছি, আর যে তোমার হাইকোর্ট আছে তাকে আমি এইচ দিয়ে ডিনোট করছি। আর হাইকোর্ট কোথায় বলা হয়েছে? হাইকোর্ট কিন্তু বলা হয়েছে ভারতীয় সংবিধানের 214 নম্বর ধারায় হাইকোর্টের কথা কিন্তু উল্লেখিত আছে। ভারতের সবথেকে পুরনো হাইকোর্ট কোনটা? ভারতের সবথেকে পুরনো হাইকোর্ট কিন্তু হয়ে যাচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে, যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? যেটা কিন্তু তোমার 1861 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে কিন্তু হিস্ট্রির একটা কনসেপ্ট বা একটা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করা হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 6 নম্বর কোশ্চেন, যে ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ নিম্নলিখিত কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত। দেখো, এখানে দেখো আবার কিন্তু সেই একই রকমের একটা কোশ্চেন, কতটা ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। এক কথায় কিন্তু বলতে পারতো যে পণ্ডিত যশরাজ কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত, কিন্তু দেখো এখানে কতটা অ্যাড করেছে, যে ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ নিম্নলিখিত কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত। দেখো, এই ধরনের কোশ্চেনের কিন্তু কিছু বেনিফিটও আছে, যেরকম এই যে যশরাজ, তিনি কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু তোমরা জানতে পারলে যে ইনি কিন্তু একজন ভোকাল আর্টিস্ট, ঠিক আছে, ইনি কিন্তু একজন ভোকাল আর্টিস্ট বা যাকে বলা হয়ে থাকে কিন্তু কণ্ঠশিল্পী। তো ইনি কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত? তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, যে গোয়ালিয়ার ঘরানা, তারপরে ডাগরি ঘরানা, মেওয়াতি ঘরানা আর পাতিয়ালি ঘরানা। তো মনে রাখবে পণ্ডিত যশরাজ কিন্তু মেওয়াতি ঘরানার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, ইনি কিন্তু মেওয়াতি ঘরানার সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 7 নম্বর কোশ্চেন, যে নিম্নোক্ত কোনটি সরকারি বাজেটের মূলধন প্রাপ্তির উদাহরণ। অর্থাৎ আমাদের যে বাজেট থাকে সেই বাজেটের মধ্যে আমরা টাকাটা আসলে কোথা থেকে পাই। দেখো, বাজেটে বিভিন্ন সেক্টরের জন্য বিভিন্ন পরিমাণ টাকা কিন্তু অ্যালোকেশন করা হয়, কিন্তু সেই টাকাটা আসলে আমরা কোথা থেকে পাই। দেখো, তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এটা কিন্তু একটা ইকোনমিক্সের কোশ্চেন, আর ইকোনমিক্সের কোশ্চেনও কিন্তু এসএসসি এমটিএস পরীক্ষাতে আসে। এটা তোমার হচ্ছে 10th পাস এক্সাম বলে কিন্তু এমন নয় যে ইকোনমিক্সের কোশ্চেন আসবে না, ঠিক আছে। এখন কিন্তু পরীক্ষার স্ট্যান্ডার্ডটা অনেক হাই হয়ে গেছে। তাই কি বলছে, নিম্নলিখিত কোনটি সরকারি বাজেটের মূলধন প্রাপ্তির উদাহরণ। অর্থাৎ আমরা আমাদের বাজেটের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটা আসলে আমরা কোথায় পাই, যেখান থেকে কিন্তু সরকার বিভিন্ন সেক্টরে টাকা পয়সা অ্যালোকেশন করে। তো দেখো কী কী অপশান দিয়েছে, সরকারি বন্ড বিক্রি দিয়েছে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে আয় দিয়েছে, মানে এক কথায় যেটাকে আমরা বলি যে তোমার হচ্ছে ফান্ডিং, ঠিক আছে। তারপরে দেখো বিদেশ থেকে তোমার হচ্ছে প্রাপ্ত অনুদান, ঠিক আছে, এটাকে আমরা এফডিআইও বলতে পারি। তারপর দেখো কী বলছে, নাগরিকদের কাছ থেকে সংগৃহীত কর, যেটাকে আমরা ট্যাক্স বলি। দেখো, আমাদের যে বাজেট থাকে সেই বাজেটে সবথেকে বেশি টাকার পরিমাণটা আসে কোথার থেকে, তো এটা কিন্তু আসে সরকারি বন্ড বিক্রি করে, ঠিক আছে। সরকারি বন্ড বিক্রি করেই কিন্তু কি হয় না, বাজেটে সর্বাধিক পরিমাণে টাকা আসে। আর সেকেন্ড পজিশনে কোনটা আছে? সেকেন্ড পজিশনে কিন্তু আছে, এটা কিন্তু 1 নম্বর, মানে এটা কিন্তু সবথেকে বেশি আসে। আর 2 নম্বরে কে আছে? 2 নম্বরে কিন্তু আছে আমাদের কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নম্বর কোশ্চেন,
রবার্ট হুক কত সালে সেল শব্দটি চালু করেন? দেখো আমরা কিন্তু সকলেই জানি রবার্ট হুক কী আবিষ্কার করেছিলেন? সেল। কিন্তু কেমন সেল রবার্ট হুক আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক কিন্তু মৃত সেল, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে মৃত কোষ তিনি কিন্তু আবিষ্কার করেন। তিনি কিন্তু কর্ক বা ছিপি থেকে আবিষ্কার করেছিলেন মৃত কোষ। এবার বলেছে রবার্ট হুক কত সালে সেল বা এই যে কোষ শব্দটা চালু করে? ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। 1675 দিয়েছে, 1765 দিয়েছে, 1875 দিয়েছে আর 1665 দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1665। 1665 সালেই কিন্তু রবার্ট হুক কী করেছিল? রবার্ট হুক কিন্তু এই সেল শব্দটা প্রচলন করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 8 নম্বর কোশ্চেন কী বলছে? যে বাংলায় নিম্নলিখিত মুক্তিযোদ্ধা আইনজীবীদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত? দেখো আবারও কিন্তু কতটা ঘুরিয়ে দিয়েছে। এক কথায় কিন্তু কোশ্চেনটা হতে পারতো যে দেশবন্ধু কাকে বলা হয় বা দেশবন্ধু নামে কে পরিচিত, কিন্তু সেটা না দিয়ে কিন্তু এখানে দিয়েছে যে বাংলার নিম্নলিখিত মুক্তিযোদ্ধা আইনজীবীদের মধ্যে দেশবন্ধু নামে কে পরিচিত। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে এখানে। কী কী অপশান আমরা একবার দেখে নেব। বিপিনচন্দ্র পাল বলেছে, চিত্তরঞ্জন দাস বলেছে, দুর্গামোহন দাস বলেছে আর সতীশরঞ্জন দাস বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস বা এনাকে কিন্তু সিআর বলা হয়ে থাকে। আর এই চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু মিলে কিন্তু কি প্রতিষ্ঠা করেছিল? চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু মিলে কিন্তু প্রতিষ্ঠা করেছিল যে স্বরাজ পার্টি আছে, ঠিক আছে, যে স্বরাজ পার্টি যেটা 1923 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা কিন্তু এই চিত্তরঞ্জন দাস আর যে মতিলাল নেহরু এরা দুজনে মিলে প্রতিষ্ঠা করেছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব যে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 2011 সালের ফাইনাল খেলা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? দেখো এখান থেকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছে। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা সকলেই পারবো। যে 2011 সালে, দেখো ছেলে মানেই কিন্তু ক্রিকেট, ঠিক আছে, এমন নয় যে মেয়েরা ক্রিকেট দেখে না, কিন্তু ছেলেদের কিন্তু ক্রিকেটের প্রতি একটা অন্যরকম অ্যাট্রাকশন থাকে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে, এমন নয় কিন্তু যে মেয়েরা খেলা দেখে না, মেয়েরাও কিন্তু প্রচুর খেলা দেখে। এবার দেখো কি বলেছে যে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 2011 সালের ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? দেখো এটা কিন্তু আমাদের ভারতের ক্রিকেটের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, আর এটা কিন্তু ভোলার মতো নয়। এটা কিন্তু আমরা সকলেই পারবো যে 2011 সালের যে ক্রিকেট ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মুম্বাই, ঠিক আছে। মুম্বাইয়ের যে ওয়াংখেড়ে স্টেডিয়াম হয়েছিল সেখানে কিন্তু এই খেলাটা হয়েছিল। আর আমরা সকলেই জানি যে 2011 সালের যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, সেখানে কি হয়েছিল? সেখানে কিন্তু ভারত বিশ্ব বিজেতা হয়েছিল বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক আছে, 2011 সালে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 11 নম্বর কোশ্চেন যে ভারতে 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন? দেখো এই যে সেন্সাস আছে, এই সেন্সাস থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে। রেলেরও যেরকম একটা খুব ফেভারিট টপিক হচ্ছে সেন্সাস বা আদমশুমারি বা জনগণনা, ঠিক সেরকম করে কিন্তু এসএসসিরও খুব একটা ফেভারিট টপিক হয়ে যাচ্ছে এই আদমশুমারি বা জনগণনা। এবার দেখো এখানে কি বলেছে যে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন, অর্থাৎ কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে সবথেকে কম হচ্ছে লিটারেসি রেট আছে? দেখো এটা কিন্তু আমরা সকলেই জানি যে ভারতের সবথেকে কম লিটারেসি রেট কিন্তু ছিল বিহারে, কিন্তু এখানে কিন্তু বিহার কোথাও লেখা নেই, ঠিক আছে। তাই তোমাকে কিন্তু এই যে 4টে অপশান দিয়েছে, এই 4টের অপশানে কিন্তু তোমায় করতে হবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ত্রিপুরা, ঠিক আছে। এই 4টে অপশানের মধ্যে কিন্তু ত্রিপুরাতেই সবথেকে কম সাক্ষরতার হার ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 12 নম্বর কোশ্চেন যে নৃত্যশিল্পী পদ্মা সুব্রমণিয়াম, আলারমেল ভাল্লি, যামিনী কৃষ্ণমূর্তি এবং অনিতা রত্নম এবং দুর্দান্ত প্রদর্শক, মানে এখানে তোমার হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস হবে বা একটা ড্যাশ হবে, যে বলতে চেয়েছে নৃত্যশিল্পী পদ্মা সুব্রমণিয়াম, আলারমেল ভাল্লি, যামিনী কৃষ্ণমূর্তি এবং অনিতা রত্নম কোন নাচের সাথে সম্পর্কযুক্ত? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। তো দেখো ব্যাক টু ব্যাক কিন্তু এখানে 4টে অপশান দিয়েছে, আর 4টে অপশানের মধ্যে কোনটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে? তো দেখো এখানে দেখো ভারতনাট্যম, এবার দেখবে এই যে ভারতনাট্যম যে নাচটা আছে, এই ভারতনাট্যমের সাথেই কিন্তু কে কে সম্পর্কযুক্ত? পদ্মা সুব্রমণিয়াম সম্পর্কযুক্ত, আলারমেল ভাল্লি সম্পর্কযুক্ত, যামিনী কৃষ্ণমূর্তি সম্পর্কযুক্ত আর অনিতা রত্নম সম্পর্কযুক্ত। এবার দেখো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ যামিনী কৃষ্ণমূর্তি, ইনি কিন্তু কুচিপুড়ি নাচের সাথেও সম্পর্কযুক্ত, ঠিক আছে। ইনি কিন্তু শুধুমাত্র ভারতনাট্যমের সাথে সম্পর্কযুক্ত নয়, ইনি কিন্তু কুচিপুড়ি নাচের সাথে সম্পর্কযুক্ত। আর এই কুচিপুড়ি কোথাকার নাচ? কুচিপুড়ি কিন্তু এপি বা অন্ধ্রপ্রদেশের কিন্তু একটা ক্লাসিক্যাল ডান্স, আমরা কিন্তু এটা সকলেই জানি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 13 নম্বর কোশ্চেন। দেখো 13 নম্বর কোশ্চেন কি বলেছে?
13 নম্বর কোশ্চেন কী বলেছে, যে নিম্নলিখিত অভিনয়গুলির মধ্যে কোনটি পোশাক, গহনা এবং মুখের মেকআপ ইত্যাদি ব্যবহার করে। দেখো কতটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এরকম করেছে। এই ধরনের কোশ্চেনগুলো এত স্ট্যান্ডার্ড হয়ে থাকে যে এগুলোর কিন্তু অ্যান্সার করে আসা পরীক্ষার হলের ওই প্রেশারের মধ্যে থেকে ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যায়। তোমাকে কিন্তু খুব থরলি পড়তে হবে, তাহলে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো করতে পারবে না। দেখো ভারতের যে শাস্ত্রীয় নৃত্য আছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের কলা কৌশল আছে। এর ভেতরে কিন্তু একটা কলা কৌশল হচ্ছে কি, যে পোশাক পরতে হবে, বিভিন্ন রকমের তোমার রং বেরঙের পোশাক, গহনা মানে সেরকমভাবে গহনাও পরতে হবে, আর মুখে কিন্তু প্রচুর পরিমাণে মেকআপও করতে হবে, ঠিক আছে, যেটা কিন্তু একটা স্টাইল বলতে পারো। তো এটা কোন স্টাইলের অভিনয়ের মধ্যে পড়ে? বাচিক অভিনয়, আহার্য অভিনয়, অঙ্গিকা অভিনয় আর সাত্ত্বিক অভিনয়। দেখো সবার প্রথম তোমাকে বলি, এখানে এই যে বাচিক অভিনয় আছে, বাচিক অভিনয় কিন্তু তোমার হচ্ছে কথা বলতে হয়, ঠিক আছে, মানে তোমার কথা বলার স্টাইলটার উপরে ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। অঙ্গিকা অভিনয় মানে কি? অঙ্গিকা অভিনয় মানে কিন্তু তোমাকে হচ্ছে শরীরের যে বিভিন্ন অংশ নাড়িয়ে কিন্তু তোমাকে অভিনয় করতে হবে। আর আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, যেখানে কিন্তু গয়না বা মুখের তোমার হচ্ছে মেকআপ বা মুখোশ ব্যবহার করা হয়, সেটা কিন্তু যে আহার্য অভিনয় আছে সেই আহার্য অভিনয়ের মধ্যে কিন্তু এটা করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের 29 থেকে 30তম মানে 29 থেকে 30 নম্বর অনুচ্ছেদে কী উল্লেখ আছে। দেখো এক কথায় কিন্তু তোমাকে জানতে হবে যে ভারতের সংবিধানের 29 নম্বর আর্টিকেল আর 30 নম্বর আর্টিকেল কী বলে। দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। কী কী বলেছে? সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার দিয়েছে, স্বাধীনতার অধিকার দিয়েছে, সমতার অধিকার দিয়েছে আর ধর্মের স্বাধীনতার অধিকার। দেখো এখানে কিন্তু অধিকার শব্দটা এখানে উল্লেখ করা আছে। তার মানে কি, দেখো এগুলো কিন্তু সব ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। দেখো ভারতের সংবিধানের যে ফান্ডামেন্টাল, এক সেকেন্ড এখানে আমি আবার লিখি এটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এটা কিন্তু কিসের মধ্যে পড়ে? এগুলো কিন্তু তোমার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। আর ফান্ডামেন্টাল রাইটস ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? এটা কিন্তু তোমার আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত আছে। আর আর্টিকেল যে 29 আর 30 এটাও কিন্তু কিসের মধ্যে পড়ে? এটা কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ে। তো সঠিক অ্যান্সার কী হবে? আর্টিকেল 29 আর 30 কোন অধিকার আমাদের প্রদান করে? এটা কিন্তু সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার আমাদেরকে প্রদান করে থাকে, ঠিক আছে, আমাদেরকে কিন্তু কালচারাল আর এডুকেশনাল রাইট কিন্তু প্রদান করে থাকে। এবার দেখো এখানে স্বাধীনতার অধিকারের কথা বলেছে। স্বাধীনতার অধিকার আমাদেরকে কোনটা দিয়ে থাকে? দেখো সবার প্রথমে কিন্তু মনে রাখবে, দেখো আমরা একটা করে যাই, আমরা যদি একটা করে যাই তাহলে দেখতে পাবো, দেখো আর্টিকেল যে 14 থেকে 18 পর্যন্ত যেটা আছে, ঠিক আছে, আর্টিকেল 14 থেকে 18 এটা কিসের অধিকার? এটা কিন্তু হয়ে যাচ্ছে সমতার অধিকার। স্বাধীনতার অধিকার কিন্তু হয়ে যাচ্ছে আর্টিকেল 19 থেকে 22, এটা কিন্তু হয়ে যাচ্ছে স্বাধীনতার অধিকার, ঠিক আছে। ধর্মের স্বাধীনতা বা আমাদের যে রিলিজিয়ান, ঠিক আছে, রিলিজিয়ানের যে অধিকার বা ধর্মের অধিকার, এটা কিন্তু বলা হয়েছে তোমার কত? এটা কিন্তু বলা হয়েছে 25 থেকে 28 নম্বর আর্টিকেল। আর যে 29 থেকে 30 নম্বর আর্টিকেল সেটা কিন্তু এই সাংস্কৃতিক বা শিক্ষাগত অধিকারের সাথে সম্পর্কযুক্ত। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি শচীন টেন্ডুলকারের আত্মজীবনী। দেখো শচীন টেন্ডুলকারের আবার কিন্তু বুকস অ্যান্ড অথর্স থেকে একটা কোশ্চেন, শচীন টেন্ডুলকারের আত্মজীবনী কোনটা সেটা কিন্তু তোমাদেরকে এখান থেকে বাছতে হবে। দেখো কী বলেছে কিন্তু আই অ্যাম নো মাসিয়া বলেছে, মাই মেনি ট্রাইস্ট উইথ গড এটা বলেছে, প্লেইং ইট মাই ওয়ে বলেছে আর আনব্রেকেবল বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শচীন টেন্ডুলকারের আত্মজীবনীর নাম কিন্তু হয়ে যাচ্ছে প্লেইং ইট মাই ওয়ে, ঠিক আছে, প্লেইং ইট মাই ওয়ে এটাই কিন্তু হয়ে যাচ্ছে শচীন টেন্ডুলকারের আত্মজীবনী। এবার দেখো এখানে বাদবাকি যে বইগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো আনব্রেকেবল কার বই? তো মনে রাখবে আনব্রেকেবল কিন্তু হয়ে যাচ্ছে মেরি কম, ঠিক আছে। মেরি কম কি একজন? মেরি কম কিন্তু একজন বক্সার, ভারতের ইন্ডিয়ান কিন্তু ওমেন বক্সার। তো আনব্রেকেবল কিন্তু তার আত্মজীবনী। আই অ্যাম নো মেসিয়া এটা কার? এটা কিন্তু হয়ে যাচ্ছে সোনু সুদ। দেখো সোনু সুদকে কিন্তু আমরা সকলেই চিনি, ইনি একজন অভিনেতা প্লাস ইনি কিন্তু একজন সমাজসেবক, ঠিক আছে, ইনি কিন্তু প্রচুর মানুষকে বিভিন্ন রকমভাবে সামাজিকভাবে উপকার করেছেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 16 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব কম। দেখো আবার কিন্তু একটা মাথা খারাপ করা প্রশ্ন, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার হলে করে আসা খুব চাপের হয়ে যায়। বলেছে ভারতের কোন রাজ্যের মধ্যে দিন আর রাতের যে টেম্পারেচারের পার্থক্য। দেখো আমরা কিন্তু সকলেই জানি যে দিনের বেলা একরকমের টেম্পারেচার থাকে, একটু গরম থাকে বলা যেতে পারে, আর রাত্রেবেলা কিন্তু যত রাত বাড়ে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারটা কমে যায়। কিন্তু বলেছে ভারতের কোন রাজ্যে দিন আর রাতের যে টেম্পারেচারের মাঝখানে যে পার্থক্যটা আছে বা যে গ্যাপটা আছে সেটা সবথেকে বেশি কম। তো দেখো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, এগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। কি বলেছে? রাজস্থান বলেছে, পাঞ্জাব বলেছে, কেরালা বলেছে আর বিহার বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেরালা। কেরালাতে কিন্তু কি হয়, যে দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব কম হয়। আর সবথেকে বেশি কিন্তু মনে রাখবে রাজস্থানে হয়। রাজস্থানে কিন্তু দিনের বেলা খুব গরম থাকে আর রাত্রেবেলা কিন্তু খুব ঠান্ডা থাকে।
নেক্সট আমরা দেখে নেব। তো আজকে এখানে আরেকটা কোশ্চেন আছে যে মিত্রমেলা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মিত্রমেলা প্রতিষ্ঠিত হয়েছিল বিনায়ক দামোদর সাভারকরের দ্বারা, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে।